স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি রিশান মাহমুদ। ভুয়া কাগজপত্র দেখিয়ে আমেরিকার ভিসা পাওয়ার আবেদন দিন দিন বাড়ছেই। এতে উদ্বেগ জানিয়েছেন আমেরিকান দূতাবাস। গত এক মাসে এ নিয়ে 2টি মামলাও করেছে দূতাবাস কর্মকর্তারা। সর্বশেষ সেনাবাহিনীর সামরিক সরঞ্জাম কেনার ভুয়া টেন্ডার দেখিয়ে আমেরিকা যাওয়ার চেষ্টা করছিল একটি চক্র। এর সাথে জড়িত 7 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আরও জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। রেজাউল ইসলাম নামের এই ব্যক্তির ছদ্মনাম সবুজ আলম। নিজেকে সারা ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির মালিক পরিচয় দিতেন। আমেরিকায় লোক পাঠানোর কথা বলে সবার কাছ থেকে 10 থেকে 20 লাখ টাকা করে নেন। এরপর শুরু হয় রেজাউলের ভয়াবহ প্রতারণা। 2011 সালের দিকে রেজাউল সেনাবাহিনীর কিছু জিনিস কেনাকাটার ঠিকাদার ছিল। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে রেজাউল সেনাবাহিনীর সরঞ্জাম লাগবে জানিয়ে আমেরিকায় একটি কোম্পানিতে ভুয়া টেন্ডার পত্র পাঠায়। সেসব সরঞ্জাম বিক্রি করতে আমেরিকান সিগন্যাল কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠান রাজিও হয়। এরপর সরঞ্জাম দেখতে লোক পাঠানোর জন্য আমন্ত্রণ পত্র পাঠাতে বলা হয় আমেরিকার প্রতিষ্ঠানকে। সেই চিঠি দেখিয়ে আমেরিকায় লোক পাঠানোর ফোন দিয়ে আটে রেজাউল চক্র। তার মূল ব্যবসাটা হচ্ছে এরকম বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে তারা উন্নত দেশে যাওয়ার জন্য আমেরিকা, ইতালি, ফ্রান্স বিভিন্ন যাওয়ার জন্য তারা মক্কেল কালেকশন করে তাদের কাছ থেকে তারা 15 থেকে 20 লক্ষ টাকা নিয়ে তাদেরকে এরকমভাবে প্রসেস করে ভুয়া প্রসেস করে প্রতারণার মাধ্যমে তাদেরকে তারা পাঠানোর চেষ্টা করে। গত এক মাসে এরকম 2টি চক্রকে ধরল ডিবি পুলিশ, যারা ভুয়া সব স্পর্শকাতর কাগজপত্র দিয়ে ভিসার আবেদন করছে যুক্তরাষ্ট্র দূতাবাসে। এতে করে বিব্রত 2 দেশের কর্মকর্তারাই। সম্প্রতি গুলশান থানায় দূতাবাসের পক্ষ থেকে 2টি মামলাও হয়েছে এই নিয়ে। ভুয়া টেন্ডার দিকে, ভুয়া ক্রয়পত্র আদেশ দিকে তারা যে উন্নত বিশ্বের বিভিন্ন বড় বড় দামি দামি কোম্পানির কাছে যে তারা ইমেল পাঠায়, এই ইমেলের কারণে যখন পরবর্তীতে দেখা যায় যে এটা একটা ভুয়া, তখন কিন্তু আমাদের বাংলাদেশ সম্পর্কে একদিকে যেমন মানে উন্নত দেশের অ্যাম্বাসিগুলো যেমন আমাদের সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে, আবার অন্যদিকে ওই দেশের উন্নত কোম্পানিগুলিও কিন্তু পরবর্তী পর্যায়ে আর আমাদেরকে বিশ্বাস করতে চায় না। যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে দেশটির ভিসা পেতে অনেক দেশের ভ্রমণ থাকতে হবে অথবা শক্তিশালী নথিপত্র দেখাতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তাই প্রতারণায় আশ্রয় না নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন শাখার নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দেশটির আলীবুড়ি শহরে সংগঠনের হল রুমে হয় এই আয়োজন। সংগঠনের সভাপতি আইনুল হকের সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক আব্দুল হান্নান। শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম সচিব মুকবুল আহমেদ। উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা শফিউদ্দিন। আরও উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন মিয়াজি, ডক্টর মফিজুর রহমান, শাহজালাল মহিউদ্দিন, জালাল উদ্দিন, মিজানুর রহমান, আল মারুফ, সোহেল মিয়া সহ অনেকে। এ সময় তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পে হতাহতদের জন্য দোয়া করা হয়। বর্ণাঢ্য আয়োজনে বাহরাইনে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন বিজনেস কমিউনিটি বাহরাইনের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দেশটির রাজধানী মানামায় গালফ হোটেলে কনভেনশন সেন্টারে রাতে হয় এই আয়োজন। এতে উপস্থাপনা করেন নাসিমা আফজাল। প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের দূতাবাসের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। গেস্ট অফ অনার ছিলেন বাহরাইন চেম্বার, জিসিসি চেম্বার ও কমার্স ফেডারেশনের চেয়ারম্যান সামির আবদুল্লাহ নাস। বিশেষ অতিথি ছিলেন বাহরাইন চেম্বার অফ কমার্সের বোর্ড মেম্বাররা। আর উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল বাহরাইনের চেয়ারম্যান মুহিস চৌধুরী, দূতালয় প্রধান মোহাম্মদ মহিউদ্দিন কায়েস, শ্রম সচিব মাহফুজুর রহমান। এ সময় প্রধান উপদেষ্টা ফয়সাল মাহমুদ চৌধুরী তার স্বাগত বক্তব্যে সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। পরে আসিফ আহমেদকে উপদেষ্টা, হায়াতুল্লাহ মল্লিককে সভাপতি ও আলাউদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক করে 27 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণের জন্য বাংলাদেশ বিজনেস কমিউনিটি বাহরাইন আশা করি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আমি রাষ্ট্রদূত হিসাবে তাদের সকল ধরনের সহযোগিতা দিব। ইতালিতে সংবাদ সম্মেলন করেছে ভেনিস শাখা আওয়ামী লীগের নেতারা। এ সময় সংগঠনটির আহ্বায়ক কমিটি অবৈধ আখ্যা দেয়া হয়। বক্তারা বলেন, ইতালি আওয়ামী লীগের একাংশ ভেনিস শাখা আওয়ামী লীগের 2017 সালে নির্বাচিত কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করেছে, যা সম্পূর্ণ অবৈধ। গঠনতন্ত্র বিরোধী এই কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগকে বিভক্ত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ তোলেন বক্তারা।
বক্তব্য রাখেন ভেনিস শাখা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান কবির ইদ্রিস, সহসভাপতি রুহুল আমিন সৈয়াল, সহসভাপতি আবুল কাশেম শিকদার, লিয়াকত কালাশি, জিলানি খলিফা জিল্লু সহ অনেকে। যুক্তরাজ্য সফররত বাংলাদেশের ক্ষুদ্র শিল্প নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্টের প্রতিনিধি দলের সম্মানে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এই সুধী সমাবেশের আয়োজন করা হয়। বার্মিংহাম বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে হয় এই আয়োজন। এতে আরও অংশ নেন বার্মিংহামের বাঙালি কমিউনিটির নেতাকর্মীরা। বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাউন্সিলর স্বর্ণালী চন্দ্রের সঞ্চালনায় এ সময় ট্রেড মিশন টু ইউকে শীর্ষক এই সফরে অংশ নেয়া নারী উদ্যোক্তাদের বিভিন্ন অর্জন তুলে ধরেন সহকারী হাইকমিশনার মোহাম্মদ আলিমুজ্জামান। বাংলাদেশের বাণিজ্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশটিতে গিয়েছে সংগঠনটির 28 সদস্যের প্রতিনিধি দল। নারী উদ্যোক্তারা আবার এই বার্মিংহামে এসে ইউকেতে এসে তারা তাদের যে ব্যবসা সম্প্রসারণের জন্য যে কাজ করছেন তার সাথে বাংলাদেশ সহকারী হাইকমিশন বার্মিংহাম যুক্ত হতে পেরে আসলে সত্যি আমরা খুব আনন্দিত। আমরা এখানে ভিজিট করে দেখলাম যে বেশিরভাগ পণ্যই আমাদের দেশীয় পণ্যের সাথে ম্যাচ করছে এবং প্রাউডলি বলতে পারি যে আমাদের দেশীয় পণ্যের কোয়ালিটি এখান থেকে অনেক বেটার। শ্রমিক লীগ বার্মিংহাম শাখার ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয় হাসিব উদ্দিন মতিনকে জয় বাংলা পরিষদ বার্মিংহামের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বার্মিংহাম আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বার্মিংহামের সাউথ হিলে স্থানীয় একটি রেস্টুরেন্টে হয় এই আয়োজন। আশিক মিয়ার সভাপতিত্বে পরিচালনা করেন বার্মিংহাম শাখা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আহমদ লিটন। প্রধান অতিথি ছিলেন বার্মিংহাম শাখা আওয়ামী লীগের সভাপতি কবির উদ্দিন। বক্তব্য রাখেন বার্মিংহাম আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামাল আহমদ, নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক নাসির আহমদ সহ অনেকে। ভারতের কারাগারে 6 মাস আটক থাকার পর ফিরে এসেছে বরগুনার পাথরঘাটার 11 জেলে। অভিযোগ বের হওয়ার পর চালানো হয়েছে নির্যাতন। জেলে ও ট্রলার মালিক সমিতির নেতারা বলছেন বাংলাদেশের অনেক জেলে এখনও ভারতের কারাগারে আটক আছে। তাদের ফেরানোর দাবি তাদের। গেল বছরের 15 আগস্ট ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে মাঝ সমুদ্রে আটকা পড়েন বরগুনা পাথরঘাটার 11 জেলে। এর মাঝেই পড়েন ঝড়ের কবলে। ভেসে ভেসে ট্রলারটি ঢুকে পড়ে ভারতীয় সীমানায়। এরপর 24 পরগনার ছোট মোল্লাখালী কোস্টাল এলাকায় ট্রলারটি জব্দ করে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী। তাদেরকে পাঠানো হয় কারাগারে। টানা 6 মাস কারাভোগের পর মেলে মুক্তি, তবে সহ্য করতে হয় নির্যাতন। তাদের অভিযোগ কারাগার থেকে বের করে বেধড়ক লাঠিপেটা করে বিএসএফ সদস্যরা, ফেলে যায় বাংলাদেশের সীমান্তে। আহত অবস্থায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন তারা। খবর পেয়ে উদ্ধার করে স্বজনেরা। তারা বলেন পার্শ্ববর্তী দেশের কারাগারে বছরের পর বছর আটকা রয়েছেন বেশ কয়েকজন জেলে। আমরা কান্দিকেটে বললাম যে আমাকে সবকিছু, আমরা তো গরিব মানুষ, আমার আল্লাহ রাস্তা আমাকে সবকিছু দেশে পাঠাই দেওয়ার ব্যবস্থা করেন মাছ জিনিস লইয়া। তোমাকে মাছ জিনিস দেওয়া যাবে না, তোমাকে জানটা লইয়া দেখো তোমরা যাইতে পারো না, হ্যাঁ পারবা না যাইতে। জেলা স্যাররা বলতে আছে যে তোদের তো হাই কমিশনার দুদরাজ, তাদের সহযোগিতা তারা যদি অল্প ভিতর করে তোরা যাইতে পারবি। তাদের তো আমরা জেলের ভিতর তো খোঁজখবর জেলার সাথে লইতাম। তারা বললো যে তোমরা তো তোমাদের কোনো সাহায্য প্রমাণের কোনো ইয়েই নেই। 6 মাস 7 মাস ছিলাম। যান খালাস হওয়ার পর তারপর আমরা আমাদের গেটের ভিতর নিয়ে তারপর আমাদের গাড়ি দিয়ে বিএসএফ গাড়ি করে আমাদের বাংলাদেশে পৌঁছে দিয়েছে। মানে গেট টপকাই আমাদের বাংলাদেশে ঢুকাই আবার আমাদের মারছে। খুব মারধর করা হয়। মারধর করার পরে তারপরে একটা গাড়ি করে এনে বর্ডার ক্লোজ করে মানে বেড়া ফাঁক করে পার করে দেওয়ার পর লাঠি দিয়ে আবার পিটার শুরু করে। সম্পত্তির মধ্যে ছিল একখান ট্রলার। এছাড়া আমার স্বামীর কোনো জায়গা জমি নেই, কোনো টাকা পয়সা তার নাই। কিন্তু এই সম্পদ ভারতে, এই ট্রলার ভারতে রয়েছে। বাংলাদেশের হাইকমিশন যদি উদ্ধার করে আনতে, তাই এতদিন জেল খাটতে না। জেলেদের এমন বিপদে বাংলাদেশ হাইকমিশনকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার তাগিদ জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির। ওই দেশে আমার কথা কে শোনে? আমার হাইকমিশনের কথা শুনবে। তো আমার কথা তো শোনার তাদের দরকার না। যে আমার হাইকমিশন যদি আরেকটু যদি চেষ্টা করতো তাইলে এতদিন লাগে, অন্তত 2 মাস 3 মাস আগেই এরা বাংলাদেশে আসতো। প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে ভারতে আটকা পড়া জেলেদের দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। প্রতিদিনই কোনো না কোনো সময়ে বায়ু দূষণের শীর্ষে উঠে আসছে ঢাকা।
সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI এর তথ্য মতে শুক্রবার সকালেও টানা দ্বিতীয় দিনের মতো শীর্ষে অবস্থান ছিল বাংলাদেশের রাজধানীর। আদালতের নির্দেশনা থাকলেও দূষণ কমাতে কোনো তৎপরতা চোখে পড়েনি। এমন ভয়াবহ দূষণের কবলে হাঁসফাঁস অবস্থা নগরবাসীর। সবচেয়ে বেশি ক্ষতি আর কষ্ট হচ্ছে শিশুদের। সবুজ হোসেনের ছবিতে আলামিন হক অহনের রিপোর্ট। রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের জন্য দাঁড়িয়ে আছেন শিক্ষার্থী সুমি আক্তার। শব্দ আর ধুলা দূষণে যেন বিরক্ত তার পোষা বিড়ালটিও। বায়ু দূষণটা যে শুধু আমারই ক্ষতি করছে এইরকম না, আমার এই যে ছোট্ট প্রাণীটা ওরও ফুসফুসে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, ও কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এমন বিরক্তি সবার মাঝেই। ধুলা সয়ে রাজধানীর সড়কে চলাচল কতটা কষ্টের তা অজানা নয় কারো। কেননা ঢাকার বাতাসে দূষণ সহনীয় মাত্রার চেয়েও 5 গুণ বেশি। রেগুলার লাইফে তো আমি নিঃশ্বাস নিতে পারি না, এমন একটা অবস্থা হয়েছে। এই আপনার ঢাকা শহরে নিঃশ্বাস নিতে গেলেও দেখা যাচ্ছে যে অনেক কষ্ট হয়। বাসায় গিয়ে চুলে বা চেহারার দিকে তাকানো যায় না, শ্বাস নিতে রাত্রের দিন শেষে শ্বাস নিতে কষ্ট হয়। যখন গাড়ি দ্রুত থাকে ধুলার কারণে অনেক সময় চোখ বন্ধ করার লাগে, যার কারণে অনেক সময় অ্যাক্সিডেন্টের আশঙ্কাও থাকে। এসব মানুষের সাথে শুক্রবার সকালে যখন কথা হচ্ছে তখন বায়ু দূষণে বিশ্বের শীর্ষস্থান দখল করে আছে ঢাকা। গেল 2.5 মাস দূষণে চ্যাম্পিয়ন হওয়ার ঘটনা নিয়মিত। ঢাকার শিশু হাসপাতালে শ্বাসতন্ত্রের রোগ নিয়ে চিকিৎসা নিতে আসছেন অনেকে। জন্মেই দূষিত শহরের ধকল সইতে হচ্ছে কোমলমতিদের। উৎকণ্ঠা অভিভাবকদের চোখে মুখে। শ্বাসকষ্টের জন্যই আজকে 10 দিন পিএসসিতে ভর্তি আছে, এখন ডাক্তার চিকিৎসা দিচ্ছে। আজকে 20 দিন যাবৎ অচেতন অবস্থায় আছে। বায়ু দূষণের কারণে এই বাচ্চাদের খুব কষ্ট হচ্ছে, সারা রাত ঘুমাতে পারি না, এই নিয়ে খুব টেনশন আছি, যে কারণে আজকে আসা। রাত থেকে অনেক কাশি হচ্ছে, বুকের মধ্যে খালি ঘর করছে শব্দ। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ বলছে শুধু রোগবালাই নয়, বায়ু দূষণের কারণে শিশুদের মস্তিষ্ক স্থায়ীভাবে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হতে পারে। দূষিত বায়ু শিশুর মস্তিষ্কে রক্ত প্রবাহে বাধা দেয়। এতে হয় নিউরো ইনফ্লামেশন, স্বাভাবিক নিঃশ্বাস নিতেও পারে না শিশুরা। ছোট বাচ্চাদের 6 বছর পর্যন্ত ব্রঙ্কিওলাইটিস হয়, এরপরে নিউমোনিয়া আমরা বলতে পারি এর মাঝে। তো ব্রঙ্কিওলাইটিস নিউমোনিয়া খুব মার্জিং, ডাক্তার ছাড়া এটা বুঝবে না। নিউমোনিয়া হলে বাচ্চারা বেশি টক্সিক থাকে, বেশি ক্যান করে, জ্বর থেকে ব্রঙ্কিওলাইটিস একদম থাকে না। তো এটা ইন্টারমিঙ্গল, ব্রঙ্কিওলাইটিস আমরা বেশি পাই, নিউমোনিয়া অ্যাজ ওয়েল। ঢাকার এমন দূষণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে শিশুর ভবিষ্যৎ। ধুলা দূষণে তো সবারই কষ্ট হয়, তবে সবচেয়ে বেশি কষ্ট হয় এইসব কোমলমতি শিশুদের। তাদের কষ্টের কথা ভেবে হলেও কর্তৃপক্ষের টনক নড়বে এমনটি আশা করেন সাধারণ মানুষ। বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা থেকে আলামিন হক অহন, যমুনা নিউজ। তারিখ চূড়ান্ত, প্রস্তুতি নিচ্ছিলেন বিয়ের, কিন্তু ভয়াবহ ভূমিকম্পে মুহূর্তেই শেষ সব স্বপ্ন। নিজে বাঁচলেও বাঁচেননি হবু স্ত্রী। বিধ্বস্ত ভবনে চাপা পড়ে মৃত্যু হয়েছে তার। বিয়ের পোশাকের পরিবর্তে এখন প্রিয়তমাকে পরাতে হবে কাফনের কাপড়। তুরস্ক সিরিয়ার বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা বাড়ার সাথে সাথে জন্ম নিচ্ছে হৃদয় বিদারক এমন অনেক গল্প। এপ্রিলে পূর্ণতা পেত তাদের 3 বছরের প্রণয়। বধূ সাজিয়ে প্রেমিকাকে ঘরে তোলার কথা ছিল। বিধ্বংসী ভূমিকম্প মুহূর্তেই চুরমার করে দিয়েছে সব স্বপ্ন। তাই তো মর্গে পড়ে থাকা হবু স্ত্রীর প্রাণহীন দেহকে শেষবারের মতো জড়িয়ে ধরেছেন তুর্কি তরুণ ইউনুস। দুজনের বাড়ি কয়েক কিলোমিটার দূরত্বে। ভূমিকম্পের দুলনি টের পেয়ে নিজের বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন ইউনুস। প্রাণপণে দৌড় শুরু করেন হবু স্ত্রীর বাড়ির দিকে। তবে শেষ রক্ষা হয়নি, প্রিয়তমাকে জীবিত পাননি তিনি। তার কথা বলে শেষ করা যাবে না। যখন আমি সামরিক প্রশিক্ষণ শেষ করি তখন প্রথমবার তাকে দেখি। তখন তার বয়স ছিল 17। প্রথম দেখাই দুজন দুজনকে ভালোবেসে ফেলি। আমার চেয়ে 4 বছরের ছোট ছিল সে। আমাকে অনেক বেশি ভালোবাসতো। এত ভালোবাসা আমি আর কখনো কারো কাছ থেকে পাইনি। গেল বছরের সেপ্টেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল দুজনের। পারিবারিক কারণে তা পিছিয়ে যায় 28 এপ্রিলে। আর এখন বিয়ের পোশাকের পরিবর্তে হবু স্ত্রীকে পরাতে হবে কাফনের কাপড়। তাকে কথা দিয়েছিলাম যত কিছু হোক আমাদের কেউ আলাদা করতে পারবে না। এপ্রিলে 28 তারিখ আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। এমন কিছু হবে কখনো কল্পনাও করিনি। স্বপ্ন ছিল তাকে বিয়ের পোশাক পরাবো, আর এখন কাফনের কাপড় পরাতে হচ্ছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।
ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলোতে মরদেহ রাখতে স্টেডিয়াম পার্কিং লটকে বানানো হয়েছে অস্থায়ী মর্গ। দাফনের জন্য এসব মর্গে রাখা প্রিয়জনের মরদেহ বাড়ি নিতে ইউনুসের মতো অনেকেই ভিড় জমাচ্ছেন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।